প্রতিবন্ধী ছেলের গল্প যদি আজকের মঞ্চে আমি বলি, তাহলে আমার গল্প কেন নয়? এপ্রিল মাসের যে ভয়ানক ঝড় হয়, ওই ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ ধরে আর সারাক্ষণ দোয়া ইউনুস পড়তে থাকে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এই সমস্ত কষ্ট করছি আমার বাচ্চাটাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি এই কষ্ট করছি, আমি জীবন রিস্ক নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি আমার বাচ্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। ওই বাবা মায়ের কষ্টকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না? উচিত? খুব জোরে একটা তালে দিই আগে মেয়েরা। না, ওকে ওকে ওকে, আগে হচ্ছে আমাদের বোনেরা তালে দিবা, দাও। ওকে, এখন ছেলেদের দেখিয়ে দেওয়ার পালা। কারা দিচ্ছে কারা? এই তোমরা কি পারো না? তাহলে আমি মেয়েদের কাছ থেকে আরেকটা চাই, তোমরা আরেকটা দাও। ওকে ওকে, এবার আমাদের আপুরা ভাইয়েরা সবাই একসাথে দাও। ওকে, এখন আমরা বসে যাই। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ তালি হচ্ছে, অসাধারণ আয়োজন। আমি আমার লাইফে বাংলাদেশের অনেক জেলায় গিয়েছি, আমার খুব ইচ্ছা ছিল যে ভোলায় আমি যাব, এই প্রথম আমি ভোলায় আসলাম। তো আমি কি ভোলায় এসে ভুল করছি? তাহলে আমি তোমাদের সাথে কত মিনিট কথা বলে তোমরা খুশি হবা? তা আমাদের মাননীয় আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আছেন না, ওনার কথা শুনবো না আমরা? তাহলে আমি কতক্ষণ বলবো? ওকে, আমার বক্তব্য যদি খারাপ হয় জোরে তালি দিবা, আর বক্তব্য যদি ভালো হয় আরো জোরে তালি দিবা। তাইলে বক্তব্য অনেক খারাপ হচ্ছে, তাই না? তালি দাও। অসাধারণ অসাধারণ। আমি তোমাদের জন্য একটা পুরস্কার নিয়ে আসছি। পুরস্কার পাইতে চাই কে কে? পুরস্কার কয়টা? ওকে, তাহলে আমাকে কেউ একজন বলো, জাস্ট কেউ একজন বলো। ভাই তুমি বলো, তুমি টি শার্ট পরো নাই, তোমার কি নাম? তোমার? মোহাম্মদ সায়েম। তুমি কি জীবনে কোনোদিন মুখস্থ করছো আমার নাম? একটু দেখে নেই। মোহাম্মদ সায়েম, ভুলে যাই, মাই নেম ইজ সায়েম। সায়েম সায়েম মুখস্থ করছো কেউ? কোনোদিন মুখস্থ করছি? তাহলে কেন আমার নাম সায়েম আমি জানি? কেমনে জানি? কিভাবে জানি? ভাই তুমি বলো, কিভাবে জানো তোমার নাম যে সায়েম? তোমার নাম সায়েম, তুমি কিভাবে জানো? তার মানে এই নামটা আমাদেরকে সবাই ডাকে, রাইট? এই নামটা আমি লিখি, রাইট? এই নামটা দিয়ে আমি বলি, কেউ যখন বলে কি নাম, আমি কিন্তু বলি না হাসান মাহমুদ, বলি কি? আমি বলি সায়েম। সো তার মানে হচ্ছে মুখস্থ না করলেও পারা যায়, রাইট? পারা যায় কিনা? না, তোমরা তো বলো যে স্যার মুখস্থ করতে পারি না, পরীক্ষা খারাপ হয়েছে। তার এটা ভুল না? তার মানে পরীক্ষা ভালো দেওয়ার জন্য রেগুলার দেখতে হবে, রেগুলার শুনতে হবে, এন্ড দেন তুমি প্রস্তুতি ছাড়াও উত্তর দিতে পারবা। এর চেয়ে সহজ একটা প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, রাজি আছি? তাহলে তুমি এখন চিন্তা করো যে আমার নামের চেয়েও সহজ প্রশ্ন কি হইতে পারে? কি হইতে পারে? আমরা কি রেডি আছি? আমি কি প্রশ্নটা করব? আমি কি 3, 2, 1 বলবো না? থাক, বাদ দিয়ে দিই। তাহলে তোমরা একটু বলো না, বলেন ভাইয়া বলেন। তো একটু যদি তোমরা না বলো তাহলে কেমনে হবে? মানে আমরা শিল্পীরা যখন ভালো গান গাই আমরা বলি না ওয়ান্স মোর, বলি না? তো তোমরা একটু বড় রিকোয়েস্ট করো না আমাকে, ভাইয়া বলেন না। তাহলে আমি বলি, হ্যাঁ? 3, 2, শর্ত হচ্ছে যে প্রশ্নের উত্তর পারবা সে আগে হাত তুলবা। সে আগে কি করবা? দেন আমি জিজ্ঞেস করলে তারপর উত্তর দিবা। এমন যেন না হয় যে হাত তুলে উত্তর দেওয়া, তাহলে ডিসকোয়ালিফাই। তাহলে কি? ওকে, তাহলে আমি প্রশ্নটা করি। 3, 2, 1 করব। আমি কি এই প্রশ্ন করার আগে দাঁড়াই গেছে? আমি তো তোমাকে প্রথমেই বলছি যে প্রশ্নটা অনেক সহজ। তাহলে আমি যদি একটু তোমাদেরকে ব্ল্যাকমেইল না করি সবাই পেরে যাবে না? আমি একটু ব্ল্যাকমেইল করতেছি, ঠিক আছে? 3, 2, 1 1 কেজি সমান কত কিলোগ্রাম? এই যে আপু হাত তুলছে। হ্যাঁ, তুমি ভাইয়া প্লিজ তুমি দাঁড়াও। 1 কেজি সমান 1000 কিলোগ্রাম। উত্তর সঠিক না ভুল? উত্তর সঠিক না ভুল?
কেজি, ভালো করে মন দিয়ে শোনো, 1 কেজি সমান 1000 কিলোগ্রাম বলছো সবাই। আমি প্রশ্ন করছি 1 কেজি, ভোলার ইজ্জত সম্মান সব শেষ আজকে। 1 কেজি সমান 1 কিলোগ্রাম। 1 কেজি সমান কত? মানে হচ্ছে আমরা সারা জীবন মুখস্থ করছি 1 কেজি সমান 1000 গ্রাম, গ্রাম 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 গ্রাম। মস্তিষ্কের মধ্যে সেট ছিল কি 1 কেজি সমান 1000 গ্রাম, কিন্তু আসলে কি 1 কেজি সমান কত কিলোগ্রাম? পারি নাই কেন? কেন পারি নাই? কারণ আছে, কারণ আছে। কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে একটা পাওয়ার আছে, ওই মেমোরির মধ্যে কিছু আছে প্রাইমারি মেমোরি, কিছু আছে সেকেন্ডারি মেমোরি, মানে টেম্পোরারি মেমোরি। তো আমরা প্রাইমারি মেমোরির মধ্যে সেট করে রাখছি যে 1 কেজি সমান 1000 গ্রাম, গ্রাম গ্রাম। যখনই সে কান দিয়ে শুনছে মস্তিষ্ক অটো রিঅ্যাক্ট করছে যে 1000 গ্রাম, সেট ছিল কি গ্রাম। সো তার মানে আমাদেরকে একটু কি প্রশ্ন করছে এটা ভালো করে বুঝতে হবে, এন্ড দেন উত্তর দিতে হবে, ঠিক আছে? সো আমাদের স্যাররা যখন আমাদেরকে বলে, আমরা অনেকেই থাকি না একদম সামনের কাতারে বলি, যাই বলুক উত্তর দিয়ে ফেলি, দেয়া যাবে কি? যাবে না। ওকে, সো তোমরা কি পুরস্কার পেতে চাও না? তো প্রথম প্রশ্ন তো সবাই 0% কারেক্ট হয়েছে। তাহলে আরেকটা প্রশ্ন করি, এবার একটা ধাঁধা। আমি চাইবো যে আমার বোনেরা পাক পুরস্কার। আমি এটা কখনোই চাইবো না যে আমার ভাইরা পুরস্কার পাবে না। ওকে, আমি কি প্রশ্ন করব? আমি কি আগের মতো 3 2 1 বলবো? তোমরা কি প্রশ্নের উত্তর দিতে রাজি আছো? রেডি? 3 2 1। আমি কার বাবার বাবার ছেলে? এই আপু বলো, তুমি বলো, বলো বলো, মাইকে বলো, মাইকে বলো। তার মানে তুমি পারো না, তুমি তো এখন ভাবা যাবে না। উত্তর রেডি আছে কার কার? হ্যাঁ বলো। ওকে, তোমার কি নাম? তোমার কি নাম? তোমার কি নাম? উত্তর দিছো? হ্যাঁ, তাসমিয়া। তাসমিয়া উত্তর দিয়েছে আমি কার বাবার বাবার ছেলে। তাসমিয়া বলছে আপনি আপনার বাবার বাবার ছেলে। ওকে, তোমার কি নাম? কানিস ফাতেমা ইকরা উত্তর দিয়েছে আমি আমার ছেলের বাবার ছেলে। কানিস ফাতেমার জন্য জোরে একটা করতালি চাই এবং স্টেজে চলে আসো, তোমার জন্য একটা পুরস্কার আছে। ওকে ওকে, আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি জীবনে প্রথম কোন মঞ্চে পিছন দিক দিয়ে ঢুকছি। আমি আমাদের সম্মানিত স্যারের কাছ থেকে আই রিয়েলি রেসপেক্ট ইউ স্যার। এবং আমি বাংলাদেশে যে কয়েকজন রাজনীতিবিদকে চিনি তার মধ্যে সবচেয়ে বেশি সময় নিষ্ঠাবান হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। তার জন্য জোরে একটা করতালি চাই। ইয়েস, তুমি চলে আসো, তোমার জন্য এই মূল্যবান একটা পুরস্কার। কে পাইছো? আসো আসো আসো, কুইক কুইক। ওকে, আমি কি বক্তব্য শেষ করে দেব? আমি তো বক্তব্য শুরুই করি না, এটা তো ইন্ট্রো। ওকে, ওর জন্য একটা জোরে করতালি চাই। থ্যাংক ইউ কানিস, থ্যাংক ইউ সো মাচ। পুরস্কারের পরে যদি কথা না শুনো আমি কিন্তু ফেসবুকে লিখবো ভোলা টুট টুট টুট। আমাকে কিন্তু 5.5 লক্ষ মানুষ ফলো করে। যদি টুট টুট লিখি তাহলে ভোলার কি ইজ্জত সম্মান থাকবে? তাহলে তোমরা কি আজকে একটা রেকর্ড হোক, অনেক কথা হবে কিন্তু কোনো সাউন্ড হবে না, করতে পারবো এই রেকর্ড? মানে আজকে ভোলা লালমোহন প্রমাণ করবে পৃথিবীর ইতিহাসে 1000 স্টুডেন্ট কথা বলছে, কোনো সাউন্ড হয় নাই। পসিবল? পারবো? আমার কানে তো সাউন্ড আসতেছে এখনো। ওকে, আমাকে ছাড়া আর কাউকে শোনা যাচ্ছে না, ঠিক আছে না? ওকে ফাইন। সো 2022 সাল, কত সাল? বিকাল 4টা। বিকাল কয়টা? আমার বক্তব্যের উপরে আরো প্রশ্ন হবে প্রধান অতিথির বক্তব্যের পরে। সো আমার বক্তব্য ভালো করে শুনলে অনেক কানিস ফাতেমার মতো এসে পুরস্কার নিতে পারবা, ঠিক আছে? এটা নাম্বার 2 ব্ল্যাকমেইল করলাম তোমাদেরকে। 2022 সালের 22 নভেম্বর বিকাল 4টা। বিকাল কয়টা? 4টা। পৃথিবীর 4র্থ বৃহত্তম ধনী দেশ কোনটা? আমেরিকা। পৃথিবীর নাম্বার 4th রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কাতার। কোন দেশ?
কাতার। তো পৃথিবীর কোন মঞ্চে কি কোনোদিন বলবে না যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধনী দেশ, সভ্য দেশ, উন্নত দেশ বাংলাদেশ? কোনোদিন বলবে না? বলবে না? কখন বলবে? কখন বলবে? তোমরা যখন দেশের হাল ধরবা। চাও তোমরা? নাকি চাও যে আমার আব্বা যে পথে গেছে আমিও সেই পথে যাব? আমার গুরুজনরা যে পথে দেশকে চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে আমিও সেটা করব? চাই? চাই না। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন ভাবে করতে চাই। সো বিকাল 4টা বাজে পৃথিবীর ইতিহাসে একটা ফুটবল ম্যাচ হইছে। কি ম্যাচ? লিওনেল মেসির ভক্ত আছে কারা কারা? আমিও আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের প্রধান অতিথি স্যার কোন দলের সাপোর্টার আমি জানি না, নিশ্চয়ই স্যার আর্জেন্টিনার সাপোর্টার। তাহলে স্যারের জন্য একটা জোরে করতালি চাই। এই করতালির মাধ্যমে স্যার আগামীতে আর্জেন্টিনা যোগ দিবেন ইনশাআল্লাহ। ওকে, 88,966 মানুষ একসাথে একটা স্টেডিয়ামে বসে খেলা দেখছে। কত হাজার মানুষ? 88,966। পৃথিবীর অন্যতম একটা বৃহৎ স্টেডিয়াম লুসাইল স্টেডিয়াম। লুসাইল স্টেডিয়াম বিকাল কয়টা? 4টা। একটা ফুটবল ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা বনাম সৌদি আরব। কোন দেশ? মক্কা মদিনায় যেতে চাই কারা কারা? ওকে, সেই সৌদি আরবের সাথে। সো খেলা শুরু হলো। পৃথিবীর সমস্ত টেলিভিশন, পৃথিবীর শুধু অন এয়ারে দেখছে 16 মিলিয়ন পিপল অন এয়ারে দেখছে, আর লাইভ দেখছে প্রায় 90,000 পিপল বসে, একদম স্টেডিয়ামে বসে। সো খেলা 10 মিনিট, জাস্ট 10 মিনিটসের সময় কি হয়েছে? ডিবক্সের মধ্যে একটা ফাউল হয়েছে। ডিবক্সের মধ্যে কি হয়েছে? দেন মেসি কি করলো? বাম পায়ের জাদু দিয়ে একটা গোল দিয়ে 1-0 এগিয়ে গেল কোন দেশ? নরমালি আমরা যদি ধরো খেলা দেখি নাই, এখন যদি বলি তাহলে কোন দেশ জিতবে? আর্জেন্টিনাই জিতার কথা না? আর্জেন্টিনার সাথে কি সৌদি আরব পারে নাকি? ওকে, দেন 45 মিনিটস পর্যন্ত আর্জেন্টিনা মুহুর্মুহু আক্রমণ করছে। 7 মিনিট ছিল এক্সট্রা টাইম, সেই সময় প্রচুর আক্রমণ, বাট গোল হয় নাই আর। এন্ড দেন ব্রেক টাইম। কি সময়? বিরতির সময়। বিরতির সময় পরে যখন বিরতি শেষ, তখন 48 মিনিটে প্রথম গোল দিয়েছে আল সাহেরি। কোন দেশের? 48 মিনিটস প্রথম কিক এবং গোল। 53 মিনিটস এর সেকেন্ড গোল সালেম। 53 মিনিটসে দ্বিতীয় গোল। এবং ফাইনালি এই খেলায় 2-1 ব্যবধানে জিতলো কোন দেশ? বল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, রাইট? ওয়ার্ল্ড কাপ নিচ্ছে না? সেই আর্জেন্টিনার প্রথম ম্যাচ দুর্ঘটনা ঘটাইছে কোন দেশ? কেমনে? মানে সৌদিতে তো আর রোনালদো আসে নাই, নেইমার আসে নাই, কিভাবে সম্ভব? আমরা জানি কিভাবে সম্ভব হয়েছে, জানি কেউ? ওকে, আমি বলি কিভাবে সম্ভব হয়েছে। ব্রেক টাইমে 1 মিনিট 39 সেকেন্ডের একটা বক্তৃতা ভেসে আসছে। কত মিনিটের বক্তৃতা? হার্বে রেনার্ড, 56 ইয়ার্স ওল্ড, যার ফ্রেঞ্চ ফুটবলার, তৎকালীন সময়ে সৌদি আরবের ফুটবল কোচ ছিলেন। উনি 1 মিনিট 39 সেকেন্ড একটা বক্তৃতা দিচ্ছে। আমি কি সেই বক্তৃতা কি ছিল শোনাবো? তার বক্তব্যের মেজর কয়েকটা লাইন ছিল। ডোন্ট ইউ ফিল উই আর এবল টু কাম ব্যাক? ডোন্ট ইউ ফিল if you want you can take your phone and take a picture with Messi? Come on guys, come on, this is not a friendly match, this is World Cup, give everything. এই কয়েকটা লাইন যখন বলতেছিল তখন ওই বক্সের মধ্যে যারা ছিল সৌদি আরবের ফুটবলার প্রত্যেকে কান্না করতেছিল, এবং তাদের শরীরে একটা জিদ আসছে। এন্ড ওই জিদটা 45 মিনিটস এবং 53 মিনিটসে দেখাইছে সৌদি আরব। তাহলে দেখো, আমরা আমাদের জীবনের এই 1 মিনিট 39 সেকেন্ডের কোন বক্তব্য আমাদের জীবন চেঞ্জ করে দিতে পারে। পারে কি? আমরা অনেক দূর যেতে চাই, অনেক বড় কিছু করতে চাই, কিন্তু কেউ এসে বলে না তোকে দিয়ে সম্ভব, তুই পারবি, তোকে দিয়ে সম্ভব, কেউ এসে বলে না। সো এই লালমোহন ইঞ্জিনিয়ার সোসাইটি তোমাদেরকে বলতে চায়, তোমাদেরকে সেই সৌদি আরব একটা অখ্যাত টিম
নাম্বার 1 কে হারাইছে। আমরা বিলিভ করি যে লালমোহন থেকে যদি আমাদের হাদি ভাই তৈরি হইতে পারে, লালমোহন থেকে যদি মেজর হাফিজ তৈরি হইতে পারে, তাহলে লালমোহন থেকে পৃথিবীর প্রেসিডেন্টও তৈরি হইতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের কি প্রয়োজন? আমরা প্রচুর পরিমাণে ঘুমাবো আর টিকটক বানাবো, 24/7 টিকটক, প্রচুর ভিডিও বানাবো, রিলস বানাবো, এবং বাদাম খাইতে যাব পার্কে। তাই করলে হবে? এটা করলে মেজর হাফিজ আর দ্বিতীয় মেজর হাফিজ আসবে না। এসব যদি করি তাহলে কি হবে? কয়েকদিন আগে একটা ছোট্ট মেয়ে পুরো বাংলাদেশকে কাঁপাই দিছে, নাম সুবা। আমরা কি এরকম হতে চাই নাকি আমরা হতে চাই 1974 কত সাল? 1974 বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? কবে? 1974 সালে দক্ষিণ কোরিয়ার নাম শুনছি? দক্ষিণ কোরিয়া একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করছে। তা তোমরা বলবো ভাই ছেলেই তো মানে বাচ্চাই তো জন্মগ্রহণ করে, বুড়ো তো জন্মগ্রহণ করে না। সো 1974 দক্ষিণ কোরিয়ার সিউলে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করছে। ওই বাচ্চাটা জন্মের হওয়ার পরে 2 ঘন্টা কোনো কান্না করে না। সো তাহলে ডাক্তার কি বলা উচিত? ইজ ডেড, তাই না? বাচ্চা সুস্থ আছে না অসুস্থ আছে এটা আমরা কি দিয়ে বুঝি? কান্না করে, তাই না? সো বাচ্চাটা 2 ঘন্টা কোনো কান্না করলো না, ডাক্তার এসে ঘোষণা দিল হি ইজ ডেড। তাহলে দেখো বাচ্চার ওই যে মা, অনেক কষ্ট না পৃথিবীতে, ইচ্ছে বড় কোনো কষ্ট যাতনা দুঃখ আর নাই একটা বাচ্চাকে জন্ম দেওয়া। এটা পৃথিবীর কোনো পুরুষ ব্যাখ্যা করে বুঝাইতে পারবে না, নট পসিবল। আমাদের মায়েরা এই কষ্টটা করেন। ওই বাচ্চারা জন্মগ্রহণ করছে, 2 ঘন্টা ধরে কোনো কান্না করে না, ডাক্তার এসে বলছে হি ইজ ডেড। বাবা চলে গেছে কবর খোঁড়ার জন্য। এখন বলো মায়ের মন কি মানে? মা যখন এই কথা শুনছে মা তো পাগল হয়ে গেছে। মা বাচ্চাটাকে একদম বুকের মধ্যে শক্ত করে ধরে রাখছে আরো ধরো 20-30 মিনিট। এন্ড দেন বাবা ব্যাক করছে, কবর খোঁড়া রেডি, ডাক্তার সার্টিফিকেট লিখে দিছে, ডেথ সার্টিফিকেট, বাচ্চাটাকে নিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা কান্না করে উঠল। তখন ডাক্তার বলল যে আমরা একটা ভুল অপারেশন করছি, তার মস্তিষ্কের যে নিউরন আছে একটা নিউরন আমরা কেটে ফেলছি। এই কাটার কারণে পৃথিবীতে একটা কঠিন ভয়াবহ মস্তিষ্কের রোগ আছে, নাম সেরিব্রাল পালসি। ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে সে কোনো কান্না করে নাই। এন্ড দেন তাহলে সে এখন কি? সে হচ্ছে মানসিক বুদ্ধি প্রতিবন্ধী, ফিজিক্যালি ডিসেবল। তাকে মা নিয়ে গেল। এখন আমাদের বাসায় কেউ যদি একটু যদি প্রতিবন্ধী, আমাদের অনেক কষ্ট কি শেষ আছে আর তাকে নিয়ে? সোসাইটি আমাদেরকে কিভাবে দেখে, রাষ্ট্র আমাদেরকে কিভাবে দেখে, আমাদের কত কষ্ট, তাই না? সো বাচ্চাটার বয়স যখন 4 বছর হইলো, মা তাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেল। তাহলে জন্মগ্রহণ করছে কত সালে? বাচ্চার বয়স এখন কত? তাহলে কোথায় ভর্তি করাতে নিয়ে গেছে? স্কুলে গিয়ে দেখতেছে যে বাচ্চাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখে। প্রতিবন্ধী স্কুল যেখানে বাচ্চাকে পড়াইতে যাবে, কি দিয়ে বেঁধে রাখে? শিকল দিয়ে বেঁধে রাখে। সো বলো তো, ধরো আমরা আফ্রিকার মানুষরা আমাদের চেয়ে দেখতে রঙে একটু কালো, রাইট? কিন্তু ওই রঙে কালো ছেলের ব্রায়ান লারাও যদি হয়, তার মায়ের কাছে সে শাহরুখ খান না পৃথিবীর নাম্বার 1? আমরা আমাদের মায়ের কাছে পৃথিবীর নাম্বার 1 শাহরুখ খান না? ওই বাচ্চা যদি প্রতিবন্ধী হয়, তার মায়ের কাছে কি সে কিং না, রাজা না? মা তখন দেখে বলল যে না, আমার বাচ্চাকে আমি শিকল দিয়ে বেঁধে বড় করতে চাই না, নিয়ে চলে আসলো। আসার পরে ডাক্তারের কাছে আবার গেল যে আমার বাচ্চাটার একটু আইকিউ টেস্ট করেন। আইকিউ টেস্ট করে দেখলো, ডাক্তার দেখলো যে ওই সময়ে আমাদের যে স্বাভাবিক সুস্থ মানুষের যে আইকিউ, তার চেয়ে ওই বাচ্চার আইকিউ ভালো, বেশি। তখন ডাক্তারকে ওই মা রিকোয়েস্ট করলো যে আমাকে একটা সার্টিফিকেট দেন যে আমার বাচ্চা স্বাভাবিক বাচ্চাদের চেয়ে আইকিউ বেশি। দিল। এই সার্টিফিকেট দিয়ে তাকে স্কুলে ভর্তি করানো হলো। এবং এই মায়ের কষ্ট বাচ্চাটার পিছনে চলতেই আছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিয়ে যাইতো, আনতো, অনেক কষ্ট। এই কষ্ট করার পর ওই বাচ্চা উচ্চ মাধ্যমিকে ওই স্কুলে সর্বোচ্চ রেজাল্ট করলো। তো ওই যে বাচ্চাটাকে ডাক্তার কি ঘোষণা করছিল, সেই বাচ্চা 20 বছর 22 বছর 18 বছর পরে এসে তার স্কুলে তার কলেজে সর্বোচ্চ রেজাল্ট করলো। এন্ড দেন মা তো এখন আরো চাঙ্গা হয়ে গেছে। মা চিন্তা করছে যে আমার ছেলেকে এখন আমি আরো বড় করব। নিয়ে গেল তৎকালীন সময়ে দক্ষিণ কোরিয়ার নাম্বার 1 ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে 1992 সালে। আমাদের যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক সেম জাতীয় বিশ্ববিদ্যালয়।
দক্ষিণ কোরিয়া। ভর্তি পরীক্ষা দিল, ছেলেটা কি পাশ করলো না ফেল করলো? ফেল করলো। 1992 সালে ভর্তি পরীক্ষা ফেল করলো। সো মা তখন আরো জিদ চেপে উঠছে যে না আমি আবার পরীক্ষা দেওয়াবো। আমরা হলে কি করতাম? আমরা হলে বলে এই বেটা গাধা গরু তোরে দিয়ে কিচ্ছু হয় না, রিক্সা কিন একটা। অথবা বলতাম যদি ভালো করে হাড়ি পাতিল মাজাল শিখে ফেল, তাই না? এইভাবে বলা যাবে না, এইভাবে বললে আমাদের বাচ্চারা কিন্তু অনেক বড় হইতে পারবে না। সো দেন 1993 সালে আবার পরীক্ষা দিল সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। পৃথিবীর ইতিহাসে প্রথম সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম প্রতিবন্ধী শিশু হিসেবে সে প্রথম চান্স পেল। চান্স পাওয়ার পরে তৎকালীন প্রেসিডেন্ট কিম ইয়াং সাম, নামগুলা চাইনিজ দক্ষিণ কোরিয়ার নাম চুংচাং পুংপাং, তাই না? এরকম না। সো ওই সাম মহোদয় ফোন দিয়ে বললো কংগ্রেচুলেশন, আপনাকে অভিনন্দন জানালো মাকে। সো আমার বাচ্চা যদি, আমাদের লালমোহনের কোনো বাচ্চা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আমাদের অভিভাবক যারা আমরা আছি, আমাদের মায়েরা বাবারা যারা আমরা আছি, আমি বিশ্বাস করি যে ওই দিন আপনার কাছে এত মজা লাগে, এত খুশি লাগে, মনে হয় যে বাজারের প্রত্যেকটা মাইকে গিয়ে বলি জানো আমি কার বাবা? আমি মেজর হাফিজের বাবা, আমি অমুকের বাবা, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ইচ্ছে করে না আমাদের? আমরা কি চাই আমাদের আব্বা আম্মাকে খুশি করতে, নাকি কান্না করাতে চাই, নাকি কষ্ট দিতে চাই? আমরা আজকে যেখানে যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে কি শুধু আমি একা বসে আছি, নাকি আমার আব্বা আমার অনেক আশা ভরসা স্বপ্ন বসে আছে? আছে কি? তা আমরা কি করে ভুলে যাই? আমরা কি করে আচমকা একটা ভালোবাসায় তসতস হয়ে যাই? কেন 24/7 যে ভালোবাসা আমাকে আবৃত করে রাখে ওই ভালোবাসাকে আমি ফিল করি না? কেন কোনোদিন বাবাকে মাকে গিয়ে বলি না যে ইউ আর মাই হিরো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি? কেন বলি না? কেন একটা দুইটা টেক্সট আসলে বুকের বাম পাশে চিন 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 ব্যথা শুরু হয়? কেন? কেন আমরা কি এমন হতে চাই? আমরা কি চাই এমন হতে? তাইলে কিন্তু ওই বাবা মায়ের স্বপ্ন ওই প্রতিবন্ধী ছেলের মায়ের মতো পূরণ হবে না। এবং 1994 সালে ওই ছেলে যখন সেকেন্ড ইয়ারে উঠলো, তখন ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্ট করলো তার ডিপার্টমেন্টে। তৎকালীন সময়ে দক্ষিণ কোরিয়াতে একটা কালচারাল সেন্টার ছিল। আজকে যেরকম এখানে ভোলা ইঞ্জিনিয়ার্স, লালমোহন ইঞ্জিনিয়ার সোসাইটি একটা প্রোগ্রাম করছে, ওখানেও প্রতি বছর একটা প্রোগ্রাম হইতো। ওই প্রোগ্রামের নাম ছিল প্যারেন্টস অফ দ্য ইয়ার। প্রোগ্রামের নাম কি? তৎকালীন যে রাষ্ট্রপ্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল লি ইয়াং নিজ হাতে প্যারেন্টস অফ দ্য ইয়ার মাকে বাবাকে পুরস্কার দিত। 1994 সালের এইরকম কোন একটা দিন সেজং কালচারাল সেন্টারে ঘোষণা হয়েছে আজকের এই বছরের জন্য শ্রেষ্ঠ প্যারেন্টস অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আমাদের সেই প্রতিবন্ধী ছেলে, যে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ন্যাশনাল সিউল ইউনিভার্সিটির এই বছরে সর্বোচ্চ রেজাল্ট করছে। হামকি, তার মাকে আমরা মঞ্চে আহ্বান করছি। মায়োবানি, তার মায়ের নাম কি? মায়োবানিকে মঞ্চে রেখে প্যারেন্টস অফ দ্য ইয়ার ঘোষণা করলো। আমরা কি চাই না যে আমার বাবা মায়ের নাম কোনো এক মঞ্চে ঘোষণা হোক, যে এই বাচ্চাটা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ রেজাল্ট করছে, এই ছেলেটা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, হার্ভার্ডে গেছে, এমআইটিতে গেছে, তাকে আমরা পুরস্কৃত করতে চাই। আমরা কি চাই না? চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঘুমাইতে হবে। আমরা যদি কষ্ট না করি, আমরা যদি বড় হওয়ার স্বপ্ন না দেখি, তাহলে আমার আব্বা আম্মার হাতে কোনোদিন মাইক উঠবে না, কোন স্টেজে আমার বাবার নাম মায়ের নাম ঘোষণা দেওয়া হবে না। আমরা কি আসলে ভালোবাসি? একটা প্রতিবন্ধী ছেলের গল্প যদি আজকের মঞ্চে আমি বলি, তাহলে আমার গল্প কেন নয়? কেন না? তাহলে আমি তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমি দুইটা গল্প বলছি, রিকোয়েস্ট থাকবে তুমি 3 পায়ে দৌড়াবা বিশ্ববিদ্যালয় পাশ করার পরে, আগে না। বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত তোমার পা কয়টা? কোন টেক্সট আই ডোন্ট কেয়ার, কোন SMS আই ডোন্ট কেয়ার। কারণ আমার আব্বা আম্মা আমাকে ওই যে এপ্রিল মাসের যে ভয়ানক ঝড় হয়, ওই ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ ধরে আর সারাক্ষণ দোয়া ইউনুস পড়তে থাকে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এই সমস্ত কষ্ট করছি আমার বাচ্চাটাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি এই কষ্ট করছি, আমি জীবন রিস্ক নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি আমার বাচ্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। ওই বাবা মায়ের কষ্টকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না? উচিত। আমি বিশ্বাস করি যে আজকের এই লালমোহনের এই অসাধারণ আয়োজনে আমরা যারা আছি, আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আব্বা আম্মাকে। পারবো ইনশাআল্লাহ?
আমরা তাদের জন্য, তাদের যেসব, তারা কিন্তু তোমার কাছে কোটিপতি হতে চায় না। তারা কিন্তু আমাদেরকে বলে না যে এই বাজারে সবচেয়ে বড় যে গাড়িটা আছে এটা আমার জন্য নিয়ে আসবি। আমাদের বাবা মারা এমন 365 দিনে যদি মাছ কেনা হয় মাথা কোনোদিন খায় না, তাই কিনা? তাই তো, মাথাটা কে খায়? আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, অনেক পড়াশোনা করতেছে, আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে যাবে, অনেক পড়াশোনা করতেছে, মাথাটা সে খাবে। তো এই বাবা মাকে আমরা অনেক কষ্ট দিই। এই বাবা মাকে আমরা এত কষ্ট দিই যে 24 ঘন্টা 2 দিন পার হয়ে যায়, আমার মেয়ে কোথায় কোনো খবর নাই, আমার ছেলে কোথায় কোনো খবর নাই। আমি বিশ্বাস করি যে লালমোহনের যে আগামীর প্রজন্ম, যারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিছে, তারা নতুন একটি বাংলাদেশ তাদের মাধ্যমে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ।